সেমিস্টার সিক্সের জন্য মামাং দায়ের লেখা দ্য ভয়েস অফ দ্য মাউন্টেন কবিতাটা আজকে পড়ব। মামাং দায়ের সাথে একটু পরিচিত হয়ে নেওয়া প্রয়োজন কবিতাটা শুরু করবার আগে। ইনি একজন ভারতীয় লেখিকা, একজন ভারতীয় কবি, এবং ইনি অরুণাচল প্রদেশ, যেটা আমাদের ভারতের একদম পূর্ব প্রান্তের একটা রাজ্য, সেখানকার একজন নাগরিক। মামাং দাই একজন কবি, একজন ঔপন্যাসিক, একজন প্রবন্ধ রচনাকারী, এবং তার সঙ্গে সঙ্গে তিনি আইএএস পরীক্ষা পাশ করে আমাদের সরকারের এক উচ্চপদস্থ অফিসার হয়ে বহুদিন কাজ করেছেন। তিনি তার কবিতার জন্য এবং তার উপন্যাসের জন্য বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন, যেমন পদ্মশ্রী এবং তার সাথে সাথে সাহিত্য একাডেমি প্রাইজ, যে প্রাইজটা সাধারণত ভারতের সবচেয়ে শ্রেষ্ঠ সাহিত্যিকদের দেওয়া হয়। মামাং দাই তার কবিতার মধ্যে, তার উপন্যাসের মধ্যে সবচেয়ে বেশি তার মাটিকে, তার যে প্রকৃতিকে, সেটাকে হাইলাইট করে, কারণ তিনি উত্তর পূর্ব ভারতের মানুষ এবং আমরা জানি যে উত্তর পূর্ব ভারত তার নৈসর্গিক সৌন্দর্যের জন্যই কিন্তু প্রখ্যাত। উত্তর পূর্ব ভারতে তার যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, পাহাড়, নদী, ঝর্ণা, সমতল ভূমি, এই সমস্ত জিনিস নিয়েই মামাং দায়ের কবিতা এবং তার রচনা। আমরা দেখতে পাচ্ছি ভয়েস অফ দ্য মাউন্টেন কবিতাটাতে তিনি পাহাড়ের কথা বলছেন, এবং পাহাড় যেন নিজেই তার নিজের জীবনের কথা ব্যক্ত করার চেষ্টা করছে। তিনি পাহাড় বলতে চাইছে যে সে এই পৃথিবীর শুরুর সময় থেকে রয়েছে এবং সে বহু জিনিস দেখেছে, বহু জিনিস দেখে আসছে সময়ের সঙ্গে সঙ্গে। যেমন যেমন সময় এগোচ্ছে তেমন তেমন সমাজ পাল্টাচ্ছে, মানুষ পাল্টাচ্ছে, কিন্তু পাহাড় পাল্টায়নি। সে যেমন ছিল সে এখনও অবধি তেমনই রয়েছে। তাই একজন প্রকৃতিপ্রেমী কবি হিসাবে মামাং দাই পাহাড়ের আত্মকথা এই কবিতাতে বর্ণনা করছে। কবিতাটা স্টার্ট করছি। From where I sit on the high platform, I can see the ferry lights crisscrossing the big river. পাহাড় উঁচু একটা চূড়ায় বসে রয়েছে। যেহেতু আমরা জানি যে উত্তর পূর্ব ভারতে অরুণাচল প্রদেশে হিমালয় পাহাড়ের শৃঙ্গ রয়েছে এবং হিমালয় খুবই উঁচু, তাই তার উচ্চতা থেকে বসে, হাই প্ল্যাটফর্ম থেকে বসে সে দেখতে পাচ্ছে নদীর মধ্যে ছোট ছোট নৌকা এপার ওপার করছে। মানে যেহেতু সে অনেকটা উঁচুতে বসে আছে, বড় নৌকাগুলো যেন তার কাছে একদম ছোট্ট ছোট্ট দেখাচ্ছে এবং তাতে আলো জ্বলছে, তাই মনে হচ্ছে নদীর মধ্যে যেন কিছু আলো এদিক ওদিক পারাপার করছে। এখানে পাহাড় তার উচ্চতাটা এবং তার সামনে বাকি জিনিসপত্র, মানুষ এবং মানবজাতির সভ্যতা কতটা ছোট দেখায় সেটাকে বোঝাবার চেষ্টা করছে। একটা ধূম্র পাহাড়ের সামনে মানুষ অত্যন্ত তুচ্ছ, অত্যন্ত ক্ষুদ্র, সেইটাকে বোঝাবার চেষ্টা করছে যে মানুষ যে নৌকাগুলোতে যাতায়াত করছে আলো জেলে, সেগুলো তার চোখের সামনে অত্যন্ত ক্ষুদ্রভাবে দেখা যাচ্ছে। ক্রিস ক্রসিং মানে নদীর এপার ওপার করে যাতায়াত করছে। I know the towns, the estuary mouth, there beyond the last bank where the colors drain from heaven, I can outline the chapters of the world. কবিতাটা একটু অ্যাবস্ট্র্যাক্ট, তাই জন্য আমাদের কিছু কিছু জায়গায় বুঝতে অসুবিধা হবে, তাও আমি চেষ্টা করছি যতটা স্পষ্ট করে বোঝানো যায়। পাহাড় বলছে যে আমি শহর চিনি, আমি নদীর মোহনাগুলোকেও চিনি, আমি জানি যে ওই প্রান্তে যেখানে সমুদ্র রয়েছে সেখানে কিভাবে আকাশের ছবিটা সমুদ্রে প্রতিফলিত হয়। দেখো, পাহাড় এক অর্থে ভীষণ উঁচু এবং আরেক অর্থে ভীষণ প্রাচীন। মানুষ আসার, এই পৃথিবীতে মানব জাতির জন্মেরও বহু বহু আগের থেকে এই পাহাড়, সমুদ্র, নদীগুলো রয়েছে। এরা প্রকৃতির রূপক, এরা প্রকৃতিকে রিপ্রেজেন্ট করছে। তো তাই জন্য প্রকৃতি কিন্তু মানুষের সংস্কৃতির থেকেও অনেক বেশি পুরনো। তাই পাহাড় বলছে যে আমি সব জানি, একটা সব জানতা ভাব তার মধ্যে যেন রয়েছে। আমি জানি যে কত পুরনো এই শহরগুলো,
কবে সেই শহরগুলো আমার চোখের সামনে তৈরি হলো। আমি জানি কোথায় গিয়ে নদীটা সমুদ্রে মিশছে, এবং তারপর নদী যেখানে শেষ হচ্ছে, যেখানে জমি শেষ হচ্ছে, সেখান থেকে বিশাল গভীর সমুদ্র শুরু হচ্ছে, এবং কিভাবে সেই সমুদ্রের মধ্যে আকাশের রঙটা প্রতিফলিত হচ্ছে, আকাশের আলোটা প্রতিফলিত হচ্ছে। where the color drains from heaven, মানে আকাশটা সমুদ্রে রিফ্লেক্ট হচ্ছে। I can outline the chapters of the world. আমি এত পুরনো, আমি এত কিছু জানি যে আমি এক এক করে গোটা পৃথিবীর ইতিহাসটা তোমাদের বলতে পারি। আমি চুপচাপ একজন মৌন দর্শক হিসাবে গোটা পৃথিবীর প্রবর্তন দেখেছি। আমি দেখেছি কিভাবে আস্তে আস্তে মানব জাতি প্রথমে জঙ্গলে এলো, সেখান থেকে সে সভ্যতা গড়ল, এবং আস্তে আস্তে কিভাবে একের পর এক সভ্যতা বিকশিত হতে হতে আজকের বর্তমান সভ্যতায় মানুষ এসে পৌঁছেছে। সেটা আমার চোখের সামনেই হয়েছে, তাই আমি ইতিহাসের প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা খণ্ড বলতে পারি। আমি সব দেখেছি। তো দেখো, এই দুটো স্ট্যান্সা যদি আমরা মিলিয়ে একটু ভেবে দেখি, পাহাড় কিন্তু কোথাও না কোথাও নিজেকে ঈশ্বরের সঙ্গে তুলনা করছে। ঈশ্বরও কিন্তু যেন কোথাও একটা স্বর্গে বসে, একটা কোথাও শিখরে বসে সে গোটা পৃথিবীটাকে মৌনভাবে দেখে যাচ্ছে। যখন প্রয়োজন পড়ছে তখন সে নিশ্চয়ই ইন্টারফেয়ার করছেন, কিন্তু বাকি সময় মৌনভাবে মানবজাতির খেলা দেখে যাচ্ছেন। তো এখানেও পাহাড় কিন্তু সেই রকমই ঈশ্বরের মতো একটা দিকে চুপচাপ বসে রয়েছে এবং বসে সব কিছু দেখে যাচ্ছে। সেই শুরুর থেকে আজ অবধি কী কী হয়েছে সব সে জানে, কিন্তু সে চুপ করে বসে থাকে। The other day, a young man arrived from the village. Because he could not speak, he brought a gift of fish from the land of rivers. It seems such acts are repeated. We live in territories forever ancient and new, and as we speak in changing languages. এবার পাহাড় একটা পার্টিকুলার ব্যক্তিকে বর্ণনা করছে। বলছে, একদিন আমি দেখলাম একটা লোক আমার সামনে এসে উপস্থিত হলো, এবং লোকটা কথা বলতে পারতো না। সে ভাবলো, মানে আমরা এটা একটু জেনে নিতে হবে যে উত্তর পূর্ব ভারতের মানুষ কিন্তু শুধু উত্তর পূর্ব ভারতের নয়, যারা পাহাড়ি এলাকায় থাকে সেই অঞ্চলের মানুষ কিন্তু পাহাড়কে দেবতা হিসাবে পুজো করে। সেটা আমাদের মাউন্ট এভারেস্ট হোক, যেখানে নেপালের মানুষ মাউন্ট এভারেস্টকে কিন্তু সাগরমাথা বলে, এবং সেখানে তারা কিন্তু মাউন্ট এভারেস্টকে পূজনীয় মানে, তারা পুজো করে মাউন্ট এভারেস্টের। ঠিক সেই রকমভাবে পূর্বাঞ্চলের যে পাহাড়গুলো রয়েছে সেগুলোকেও কিন্তু মানুষ দেবতা হিসাবে মানে এবং সেগুলোর পুজো করে। তো সেখানকার মানুষ ভাবে যে পাহাড়গুলোর বা নদীগুলোর কিছু বিশেষ ক্ষমতা রয়েছে। তাই জন্য একটি বিশেষ ব্যক্তি সে একদিন পাহাড়ের সামনে এসে পাহাড়ের কাছে পুজো দেওয়ার চেষ্টা করলো। সে একটা মাছ নিয়ে এসেছিল, সেটা পাহাড়কে উৎসর্গ করলো। আমরা জানি যে আমাদের ভারতবর্ষে এটা কিন্তু উৎসর্গ করার দেবতাকে একটা পুরনো রীতি রয়েছে। একটা সময় ছিল যখন নানা রকম জন্তু জানোয়ারকে দেবতার সামনে বলি দেওয়া হতো। তো এখানেও এরকম একটি ব্যক্তি, একটি লোক যে কথা বলতে পারতো না, সে পাহাড়ের সামনে এসে দাঁড়ালো এবং নিজের প্রার্থনা জানাবার জন্য একটি মাছ উৎসর্গ করলো পাহাড়টিকে, যাতে পাহাড় তাকে কথা বলবার আশীর্বাদ দেয়। তাকে পাহাড় আশীর্বাদ দেয় যে সে আবার নতুন করে কথা বলতে শুরু করে। It seems such acts are repeated. মানে এইটা কিন্তু আজকে প্রথমবার নয় যে কেউ আমার পুজো করতে এসছে বা কেউ আমার কাছে কিছু চাইতে এসছে। এটা বারবার হয়েছে, যুগের পর যুগ ধরে মানুষ আমাকে দেবতা বলে পুজো করেছে এবং মানুষ আমার কাছে এসে নানা রকমের উপহার দিয়েছে আমার কাছ থেকে আশীর্বাদ পাওয়ার জন্য। We live in territories forever ancient and new, and we speak in changing languages. পাহাড় বলছে যে আমি আমার চোখের সামনে কত সভ্যতাই না তৈরি হতে এবং তারপর ভেঙে যেতে দেখলাম। আমরা জানি যে মানবজাতির ইতিহাসে অনেকবার এমন হয়েছে যে মানুষ তাদের গ্রাম, তাদের শহর বানিয়েছে, কিন্তু বাইরে থেকে লোক এসে সেগুলোকে লুট করে ধ্বংস করে চলে গেছে। আবার মানুষ নতুন করে সভ্যতা গড়েছে। তো এইরকমই ভাঙা গড়ার খেলা পাহাড় কিন্তু অনেক বছর ধরে দেখে আসছে, অনেক যুগ ধরে দেখে আসছে।
সেই প্রাচীন কাল থেকে আজকের আধুনিক কাল অবধি কত সভ্যতা এলো, কত সভ্যতা গেল, কত রাজত্ব স্থাপন হলো এবং সেগুলো আস্তে আস্তে ভেঙে পড়লো, এগুলো কিন্তু পাহাড় একজন মৌন দর্শক হিসাবে দেখে যাচ্ছে। এবং সে শুনেছে যে মানুষ কিভাবে বিভিন্ন আলাদা আলাদা ভাষায় কথা বলে। একটা সময় মানুষ হয়তো সেই অঞ্চলে যে মানুষরা থাকতো তারা একটা অন্য ভাষায় কথা বলতো, পরবর্তীকালে তাদেরকে আক্রমণ করে ওইখানটা অন্য কেউ এসে থাকতে শুরু করলো, তখন তাদের মুখের ভাষা পাল্টে গেল। তো এরকম সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ভাষার পরিবর্তন হচ্ছে, সেগুলোও কিন্তু পাহাড় শুনেছে। যদিও আমরা দেখব পরের দিকে একটা জায়গায় গিয়ে পাহাড় বলছে যে আমার ভাষার কিন্তু পরিবর্তন হয় না, আমি যে ভাষায় কথা বলি প্রকৃতির ভাষায়, সেই ভাষা কিন্তু চেঞ্জলেস। হ্যাঁ, মানুষের মুখের ভাষা পাল্টায়, হয়তো সংস্কৃত থেকে পালি আর প্রকৃত এলো, পালি প্রকৃত থেকে বাংলা এলো, এরকমভাবে আস্তে আস্তে মানুষের মুখের ভাষা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাতে থাকে। আমি সেগুলো সব শুনি, কিন্তু আমার মুখের ভাষা পাল্টায় না। এর পরের লাইনটা একটু কনফিউজিং, পরে একটা ছোট্ট 2 লাইনের স্ট্যান্জা আছে। আই অলসো লিভ মাই স্পিয়ার লিনিং বাই দ্য ট্রি অ্যান্ড ট্রাই টু মেক আ সাইন। এই আইটা কিন্তু পাহাড় বলছে না, এটা কিন্তু অন্য কেউ বলছে। মানে বাকি প্রায় পুরো কবিতাটাতেই কিন্তু পাহাড় তার আত্মজীবনী বর্ণনা করছে, কিন্তু এই লাইনটা হয়তো কবি বলছে বা হয়তো কোনো একটা অন্য চরিত্র যে ওই পাহাড়ের কাছাকাছি থাকে সে বলছে। কি বলছে সে? না, আমিও পাহাড়কে সম্মান করি এবং আমিও পাহাড়কে দেখতে পেলে তার সামনে আমি মাথা নত করি এবং তাকে সম্মান জানিয়ে একটা সাইন করি, একটা সিম্বল করি। কিভাবে? না, আমার যে হাতের কোদালটা রয়েছে সেই কোদালটাকে আমি একটা গাছের গোড়ার মধ্যে হেলিয়ে দাঁড় করিয়ে রাখি। এটা আমাদের খুব কমন, আমরা জানি যে অনেক সময় আমরা হাতে কাজ করতে করতে যে কোদালটা রয়েছে সেটা একটা গাছে ভর দিয়ে আমরা রাখলাম। খালি মনে করে দেখো, চোখের সামনে এটা ইমেজটাকে ভিজুয়ালাইজ করে দেখো যে একটা গাছের গায়ে, গাছের গোড়ায় যদি একটা কোদালকে দাঁড় করিয়ে রাখো, একটা ট্রায়াঙ্গেলের মতো তৈরি হবে না, একটা ট্রায়াঙ্গেলের স্লোপের মতো। তো অনেকটা ব্যাপারটা ঠিক পাহাড়ের মতনই আসছে না, পাহাড়ের স্লোপের মতো। তো হয়তো এটা কোনো একটা মান্যতা, এটা কোনো একটা সংস্কার ওই অঞ্চলের মানুষের, যে ঈশ্বরের পাহাড়ের কাছে, পাহাড়ের দেবতার কাছে তাকে সম্মান জানাবার জন্য, তার কাছে প্রার্থনা করার জন্য এইরকম করে গাছের গোড়ায় কোদালটাকে এমন করে দাঁড় করিয়ে রাখবো যাতে একটা ঢালান মতো তৈরি হয়, পাহাড়ের ঢালানের মতো একটা ঢালান তৈরি হয়, যাতে আমি পাহাড়কে সম্মান দিতে পারি। কিন্তু এই লাইনটা কে বলছে সেটা কিন্তু খুব একটা স্পষ্ট হলো না। এটা কবি নিজে বলছেন না এখানে অন্য কোনো একজন চরিত্র মাঝখান থেকে এসে এই কথাটা বলছে, এটা বোঝা যাচ্ছে না। তবে এই কথাটা কিন্তু পাহাড় বলছে না। I am an old man sipping the breeze that is forever young. In my life I have lived many lives. My voice is sea waves and mountain peaks. In the transfer of symbols, I am the chance syllable that orders the world, instructed with history and miracles. বলছে, পাহাড় বলছে যে আমি বয়স্ক, বৃদ্ধ, কিন্তু আমি বৃদ্ধ হওয়া সত্ত্বেও আমি চিরকুমার, চিরযুবক। কেন না, আমি ঠান্ডা হাওয়া যেটা পাহাড়ে বয় সেই হাওয়াটা খেয়ে ফ্রেশ থাকি। আমরা জানি যে এই পাহাড়গুলো বহু পুরনো, মানে থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ ইয়ার্স ওল্ড। তা সত্ত্বেও পাহাড়গুলো কিন্তু এখনও যুবক রয়েছে, এখনও ইয়াং রয়েছে, এখনও বুড়ো হয়ে যায়নি। কেন? এত বয়স হওয়া সত্ত্বেও সে কেন ফরএভার ইয়াং? কারণ সে বলছে সিপিং দ্য ব্রিজ। আমরা জানি যে যখন মানুষ কেউ অসুস্থ হয়, যখন তার মানে খুব বেশি শরীর খারাপ হয়, তখন ডাক্তাররা অনেক সময় সাজেশন দেয় যে যাও পাহাড়ের ধারে ঘুরে এসো বা সমুদ্রের ধার থেকে ঘুরে এসো। সমুদ্রের হাওয়া বা পাহাড়ের ঠান্ডা হাওয়া আমাদের শরীরকে অনেকটা রিল্যাক্স করে দেয়। তো যেহেতু পাহাড় সবসময় ওই ঠান্ডা হাওয়াটা খাচ্ছে, সবসময় ওই ঠান্ডা হাওয়াটার মধ্যে বাস করছে, তাই তার শরীর এমনিতেই সবসময় চাঙ্গা থাকে, সে সবসময় ইয়াং থাকে। তো এই ব্রিজটা, এই যে হাওয়াটা দিচ্ছে, সেটা যেন তাকে চিরকাল ইউথফুল করে রেখেছে। এতটা ফ্রেশ হাওয়া, যেখানে পাহাড়ি জায়গায় তো পলিউশন কম,
তো যেখানে পলিউশন নেই, যেখানে হাওয়াতে কোনো কেমিক্যালস মিশে নেই, সেই পরিষ্কার প্রাকৃতিক হাওয়া পাহাড়কে চিরকাল ইয়াং করে রেখেছে। তারপর পাহাড় বলছে, ইন মাই লাইফ আই হ্যাভ লিভড মেনি লাইভস। আমার এই জীবনের মধ্যেই, এই জীবনকাল যেটা বিস্তৃত হচ্ছে বেশ কিছু হাজার হাজার বছর ধরে, আমি অনেক জীবন দেখেছি, আমি অনেক জীবন বেঁচেছি। মাই ভয়েস ইজ সি ওয়েভস অ্যান্ড মাউন্টেন পিকস। বলছে যে আমারই গলাতে তুমি শুনতে পারবে সমুদ্রের ঢেউ, আমারই গলাতে তুমি শুনতে পারবে পাহাড়ের শিখরের আওয়াজ। মানে এখানে পাহাড় নিজেকে মনে করছে যে সে প্রকৃতির প্রতীক, প্রকৃতির যে সিম্বল। কেননা তার মধ্যেই পাহাড়ের আওয়াজও শোনা যাচ্ছে, তার মধ্যেই সমুদ্রের আওয়াজও শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু আমি একটা ইন্টারপ্রিটেশন আমার তরফ থেকে অ্যাড করতে চাই, যে হয়তো তোমরা ভূগোলে পড়েছো, একটা সময় ছিল যখন ভারতবর্ষের উত্তর দিকে হিমালয় পাহাড়টা কিন্তু ছিল না, ভৌগোলিকভাবে সেখানে কিন্তু একটা সমুদ্র ছিল যেটার নাম হচ্ছে টেথিস সাগর, বিশাল বড় একটা সমুদ্র ছিল। কিন্তু যখন একটা ভৌগোলিক ঘটনার জন্য যখন একটা বিশাল বড় ভূমিকম্প হয়, ভারতবর্ষের যে দক্ষিণ অংশটা সেটা আগে একটা অন্য ভূখণ্ডের অংশ ছিল। ভূগোলে তোমরা হয়তো এই ব্যাপারটা পড়েছো যে গোন্ডোয়ানা ল্যান্ড বলে একটা বিশাল বড় মহাদেশ ছিল, যার মধ্যে আফ্রিকা, ভারত এবং অস্ট্রেলিয়া একসাথে ছিল। পরবর্তীকালে প্লেট টেকটনিক্স বলে একটা ঘটনা হয়, যেটার কারণে এই যে তিনটি ভূখণ্ড তারা আলাদা হয়ে যায়। আফ্রিকা পূর্ব দিকে চলে যায়, আফ্রিকা পশ্চিম দিকে চলে যায়, অস্ট্রেলিয়া পূর্ব দিকে চলে যায় এবং ভারতটা আস্তে আস্তে ওপর দিকে চলে এসে এশিয়ার যে আঙ্গারা ল্যান্ড বলে ভূখণ্ডটা ছিল সেটার সঙ্গে এসে ধাক্কা লাগে। সেই যে ভারতীয় ভূখণ্ডটা যখন এশিয়ার ভূখণ্ডের সঙ্গে ধাক্কা মারে, তখন একটা ভয়ঙ্কর ভূমিকম্প তৈরি হয়। এটা কিন্তু মানব জাতির জন্মের বহু আগেকার ঘটনা এবং এটা ভৌগোলিক বাস্তব। তো সেই ধাক্কাটার কারণে যে টেথিস সাগরটা ছিল, সেই সাগরটা পরে হিমালয় পাহাড়ে পরিবর্তিত হয়। তাই কি আমাদের পাহাড় বলতে চাইছে যে আমি এককালে সমুদ্র ছিলাম, তাই আমি আগেও অন্য জীবন যাপন করেছি, আজকে আমার জীবনটা পাল্টে গেছে, আজকে আমি আর সমুদ্র নেই, আজকে আমি পাহাড়। তাই সময়ের স্রোতে, কালের সময়ের সঙ্গে সঙ্গে আমি কত রকমেরই না জীবনযাপন করেছি, কখনো সমুদ্র, কখনো পাহাড়। আর তাই আমারই গলায় তুমি শুনতে পারবে সেই টেথিস সাগরের ঢেউ, আমারই গলায় তুমি শুনতে পারবে সেই হিমালয় পাহাড়ের আওয়াজ। In transfer of symbol, I am the chance syllable that orders the world, instructed with history and miracle. বলছে যে সময়, পৃথিবীতে সব কিছুই পরিবর্তনশীল, কিছুই পার্মানেন্ট থাকে না। কাল যেটা সমুদ্র ছিল সেটা আজকে পাহাড় হয়ে গেল, আবার হতে পারে আবার কোনো একটা বিশাল ভূমিকম্প এসে পাহাড়টাকেও ভেঙে অন্য কিছু সমতল ভূমি করে দিতে পারে। মানব জাতির সভ্যতাও আসে যায়, পাল্টাতে থাকে। তো এই পরিবর্তনশীল পৃথিবীর মধ্যে আমি কিন্তু কনস্ট্যান্ট থেকে যাই। হয়তো আমার রূপ পাল্টে যায়, কিন্তু তবুও আমি কনস্ট্যান্ট থেকে যাই, আমি চেঞ্জলেস। আমি যেন অর্ডার অফ দ্য ওয়ার্ল্ড, মানে আমি সেই স্পিরিট, সেই আত্মা যে প্রকৃতির মধ্যে বাস করি, মানে আমি প্রকৃতি নিজেই। ইনস্ট্রাক্টেড উইথ হিস্ট্রি অ্যান্ড মিরাকলস, আমি নিজের চোখে ইতিহাস গড়তে দেখেছি, আমি নিজের চোখে অনেক চমৎকার হতে দেখেছি এই পৃথিবীতে। I am the desert and the rain, the wild bird that sits in the west, the past that recreates itself, and particles of life that clutch and cling for thousands of years. বলছে আমি সেই মরুভূমি, আর আমি সেই বৃষ্টিপাত, আমি সেই পাখি যে পূর্ব দিক থেকে উড়ে আসে। কেন নিজেকে মরুভূমি বলছে? কারণ আবার একটু ভৌগোলিক ব্যাপারে আসছি। দেখো, যেখানে পাহাড় থাকে, অনেক সময় যে মৌসুমি বায়ুটা আমাদের ভারতবর্ষে প্রবেশ করছে সেটা পাহাড়ের সামনে দিকটায় জল দিচ্ছে, বৃষ্টি দিচ্ছে, কিন্তু পাহাড়টা অতিক্রম করে তার বিপরীত দিকে গিয়ে আর জল দিতে পারছে না।
তাই পাহাড়ের পেছন দিকটা অনেক সময় মরুভূমি হয়। ঠিক যেমন আমাদের রাজস্থানে যে মরুভূমি হয়েছে, থর রয়েছে, সেটা কিন্তু আরাবল্লী পাহাড়ের কারণেই রয়েছে। তার আরাবল্লী পাহাড় আমাদের যে মৌসুমি বায়ুটা সেটাকে থর অবধি পৌঁছাতে দেয় না, সেটাকে আটকে দেয়, এবং সেই মরুভূমিটাকে সেই তৈরি করে। আবার এই পাহাড়ের কারণেই কিন্তু, পাহাড়ের সাথে ধাক্কা লেগেই কিন্তু চেরাপুঞ্জিতে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। তাহলে আমি বৃষ্টিপাতের কারণ, আমি মরুভূমি হয়ে থাকার কারণ। আমার মধ্যেই মরুভূমি পাবে, আমার মধ্যেই বৃষ্টিপাত পাবে, আর আমার মধ্যেই পাবে পাখিগুলোকে। মানে বেসিক্যালি বলতে চাইছে যে প্রকৃতির সব কিছু, যেটাকে তুমি ন্যাচারাল বলে বোঝো, যেটাকে প্রাকৃতিক বলে বোঝো, সেই সব কিছুই কিন্তু আমার মধ্যে রয়েছে। The past that recreates itself, the particles of life that clutch and cling for thousands of years. আমি সেই অতীত যে নিজেকে নতুন করে গঠন করে, বারবার নতুন করে তৈরি করে। আমার মধ্যেই জীবনের সেই ক্ষুদ্র অংশগুলো রয়েছে যেগুলো জীবনকে এগিয়ে চলতে সাহায্য করে। হাজার হাজার বছর ধরে জীবন এগিয়ে চলছে, আমার মধ্যেই সেই জীবনের ক্ষুদ্র কণাগুলো রয়েছে। I know these things as rocks know, burning in the sun's embrace, about clouds and sudden rain. I know a cloud is a cloud is a cloud. A cloud is that uncertain pulse that sits over my heart. বলছে আমি জানি, মানে একটা প্রথমেই বললাম না সব জানতা ভাব, তো পাহাড়ের কিন্তু একটা সব জানতা ভাব আছে, কারণ সে এতদিন ধরে রয়েছে, তার চোখের সামনে এত ঐতিহাসিক, এত ভৌগোলিক ঘটনা ঘটে গেছে, তাই সে বলছে আমি সব জানি। মানে সে যেন একজন ঈশ্বরের মতনই সমান। আমি জানি যে কিভাবে এই পাথরগুলো সূর্যের আগুনে পুড়ে আস্তে আস্তে সেই পাথর থেকে মাটি তৈরি হয়। আমি সব জানি। আমি জানি যে কিভাবে ক্লাউড তৈরি হয় সমুদ্রের জল থেকে, নদীর জল থেকে বাষ্পবাহিত হয়ে আস্তে আস্তে আকাশে উঠে গিয়ে কিভাবে মেঘ তৈরি হয়, এবং কিভাবে সেই মেঘগুলো হঠাৎ করে বৃষ্টিতে ঝরে পড়ে। আমি জানি, দেখো এই লাইনটা একটু কমপ্লিকেটেড। আই নো এ ক্লাউড ইজ আ ক্লাউড ইজ আ ক্লাউড। আমি জানি একটা মেঘ একটা মেঘ একটা মেঘ। এখানে ক্লাউডের দুটো মানে পাওয়া যাচ্ছে। একটা মানে হচ্ছে মেঘ, যেখান থেকে বৃষ্টি হয়। আরেকটা মানে হচ্ছে, অনেক সময় আমরা বলি যে তোমার মুখের মধ্যে হঠাৎ মেঘ জমে আছে কেন, তার মানে কি না, মুখটা হঠাৎ খুব ডাল বা কোনো কেউ খুব দুঃখিত হয়ে থাকলে আমরা বলি তার মনে বা তার মুখে মেঘ জমে রয়েছে। কবিতার ভাষায় এটা প্রায়ই বলা হয়। হয়তো কাউকে খুব উদাস দেখতে লাগছে, তার চোখে মুখে হয়তো দেখে বোঝা যাচ্ছে যে সে খুব আপসেট, তখন আমরা তাকে বলি যে তোমার চোখে মুখে যেন মেঘ জমে রয়েছে। তো আমাদের মাউন্টেন এখানে বলছে, পাহাড় এখানে বলছে যে আমি জানি যে একটা মেঘ একটা ঔদাস্যর রিপ্রেজেন্টেটিভ এফেক্ট। A cloud is this uncertain pulse that sits over my heart. আমার মনে হচ্ছে আমার হৃদয়ের মধ্যেও যেন কোথাও না কোথাও মেঘ জমে রয়েছে। এটা কোন মেঘ হতে পারে? এটা দুঃখের মেঘও হতে পারে, উদাসতার মেঘও হতে পারে, আবার তার সাথে সাথে এটা বৃষ্টির যে জল আসে সেই মেঘটাও হতে পারে। In the end, the universe yields nothing except a dream of permanence. Peace is a falsity. A moment of rest comes after long combat. বলছে যে আমি এত বছর ধরে যে বাস করেছি, জীবনযাপন করেছি, এর ফলে আমি কিছু শিক্ষা পেয়েছি, কিছু জিনিস বুঝেছি, যে পৃথিবীটা আর কিছুই নয়, একটা চিরকাল জীবনযাপন করে যাওয়ার একটা মিথ্যে স্বপ্ন। এখানে শান্তিতে বাস করা একটা কল্পনা, বাস্তব নয়। এবং মানুষকে বেঁচে থাকবার জন্য বা প্রকৃতিকেও বেঁচে থাকবার জন্য একের পর এক যুদ্ধ করে যেতে হয়। কমব্যাট মানে যুদ্ধ। হ্যাঁ, ওই যুদ্ধ শেষে হয়তো কিছু ক্ষণিকের জন্য রেস্ট পাওয়া যায়, কিন্তু চিরকাল শান্তিতে কাটাবো এই সুখ কখনোই মানুষের জীবনে আসে না। কারণ আমরা জানি যে আমাদের জীবনে কিন্তু সুখ আর দুঃখ একটা সাইক্লিক্যাল প্যাটার্নে চলে।
এখন সুখ থাকলে কদিন পর সেই সুখ চলে গিয়ে দুঃখ আসবে, আর আবার সেই কদিন পর দুঃখ কেটে গিয়ে আবার সুখ ফিরে আসবে। একটা সাইকেলের চাকার মতো গোল করে ঘুরতে থাকে সুখ আর দুঃখ। তাই বলছে যে চিরকাল সুখে বাস করা, সুখে স্বচ্ছন্দে বাস করলো, এই কথাটা কিন্তু ফলসিটি, এটা একটা মিথ্যাচার। কারণ মানুষকে সংগ্রাম করতে হবে, প্রকৃতিকেও সংগ্রাম করতে হবে বেঁচে থাকার জন্য। সেই যে প্রকৃতির যে গাছপালা জঙ্গল, এদেরকেও যেন লড়তে হবে বেঁচে থাকবার জন্য, নয়তো মানুষ এসে এগুলোকে কেটে দেবে। একটা লড়াই শেষের পর কিছুদিনের শান্তি পাওয়া যায়, কিন্তু পার্মানেন্ট শান্তি পাওয়া যায় না। From the east the warriors return with the blood of peonies. I am the child who died at the edge of the world, the distance between end and hope, the star diagram that fell from the sky, the summer that makes men weep. I am the woman lost in translation who survives with happiness to carry on. এখানে কিন্তু কিছুটা নর্থ ইস্ট ইন্ডিয়ার ইতিহাসের জন্য রেফার করা হচ্ছে, ইতিহাসের কিছু ঘটনা, কিভাবে উত্তর পূর্ব ভারতে বিভিন্ন জনজাতির মানুষ আক্রমণ করে তাদেরকে অত্যাচার করেছে, সেগুলোর কথা এখানে রিপ্রেজেন্ট হচ্ছে। বলছে যে পূর্ব দিক থেকে, মানে ভারতের পূর্ব দিকেরও যে পূর্বাঞ্চলে যে দেশগুলো রয়েছে, কিছুটা চীন দেশ থেকে, কিছুটা মায়ানমার বার্মা থেকে যোদ্ধারা ফিরে আসে এবং তারা রক্তপাত করে। বলছে যে আমি সেই শিশু যে পৃথিবীর এই কোণে তার জীবন হারিয়েছি। আবার বলছে যে আমি দেখতে পেয়েছি মানুষকে আমার চোখের সামনে চোখের জল ঝরাতে, যখন তাদেরকে অ্যাটাক করা হয়, যখন তাদেরকে আক্রমণ করে অন্যান্য জাতির লোকেরা এসে, তখন পাহাড় বলছে যে আমি মানুষকে দেখেছি কিভাবে তারা চোখের জল ফেলছে, কিভাবে তারা কাঁদছে। দ্য ডিস্টেন্স বিটুইন এন্ড অ্যান্ড হোপ। আমি দেখেছি যে মানুষ কিভাবে জীবনযাপন করেছে মৃত্যু এবং বেঁচে থাকার আশার মধ্যে, এই দোলাচলের মধ্যে, বাঁচবো না মরবো, এই দোলাচলের মধ্যে মানুষ কিভাবে জীবনযাপন করেছে সেটাও আমার চোখের সামনেই ঘটেছে, সেটাও আমি নিজের চোখের সামনে দেখতে পেয়েছি। I am the woman lost in translation who survives with happiness to carry on. আমি একদা একজন মহিলা ছিলাম যে সময়ের কালো স্রোতে যে হারিয়ে গেছি, এবং এখনও আমার ভেতরে সেই মহিলা যেন কোথাও না কোথাও বেঁচে রয়েছে। মানে একই শরীরে সে কত কিছু, দেখো, একই শরীরে সে পাহাড়ও, সে একজন মহিলাও, সে একজন শিশুও, একজন সমুদ্রও, একজন পাখিও, মরুভূমিও, আবার তার সঙ্গে সঙ্গে একটা বৃষ্টিপাত, মেঘ, সব কিছুই। মানে পাহাড় নিজেকে একটা ম্যাক্রোকজম হিসাবে দেখাচ্ছে। মানে কি না, পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুরই রিপ্রেজেন্টেশন একসাথে, প্রাকৃতিক সমস্ত কিছুর, মানুষ হোক বা প্রাকৃতিক অন্যান্য সমস্ত কিছুরই রিপ্রেজেন্টেশন একই শরীরে এই পাহাড়। I am the breath that opens the mouth of the canyon, the sunlight on the tips of the tree. আমি সেই হাওয়া, নিঃশ্বাসের মতো সেই হাওয়া যেটা নদীর পাহাড় কেটে নদীগুলো যে ভ্যালি তৈরি করে, যে উপত্যকা তৈরি করে, সেই উপত্যকায় যে হাওয়া বই, সেই হাওয়াটাও আমি। এবং সূর্যের যে আলো এসে গাছপালাগুলোতে পড়ে, সেটাও আমার জন্যই পড়ে। There where the narrow gorge hastens the wind, I am the place where memory escapes the myth of time. I am the sleep in the mind of the mountain. বলছে যে তাহলে এখানে মাউন্টেন যে কথাগুলো বলছে সেটা কিন্তু পাহাড়টা নিজে বলছে না, পাহাড়ের যে স্পিরিটটা রয়েছে, পাহাড়ের যে আত্মাটা রয়েছে, সে এই কথাগুলো বলছে। সে বলছে যে আমি কোথায় কোথায় বাস করি, আমি ক্যানিয়নে বাস করি। ক্যানিয়ন মানে হচ্ছে ভ্যালি, মানে যেটা পাহাড়, দুটো পাহাড়ের মাঝখানে যে সমভূমিটা থাকে, উপত্যকাগুলো, সেগুলোকে ক্যানিয়ন বলা হয় অনেক সময়। গর্জ মানে হচ্ছে খুব খাড়া যদি উপত্যকাটা হয়, ধরো বিশাল উঁচু উঁচু দুটো পাহাড়ের মধ্যে দিয়ে একটা নদী কেটে পেরিয়ে যাচ্ছে, এই অঞ্চলে ব্রহ্মপুত্র নদী যায়,
তো সেই গর্জের মধ্যে দিয়ে যে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে, আমি তাতেও রয়েছি। আমি সেই জায়গায় রয়েছি যেখানে মানুষের মেমোরি লুকিয়ে পড়ে এসে স্তম্ভিত হয়ে যায়। আমার নৈসর্গিক সৌন্দর্য দেখে, আমার বিশালতা দেখে মানুষ স্তম্ভিত হয়ে যায়, তার মেমোরিও যেন উবে যায়। আমি হচ্ছি এই পাহাড়ের চোখের ঘুম। তাহলে অনেক কিছু এখানে অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়াকে কবি দেখাবার চেষ্টা করেছেন, কিন্তু যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে পাহাড় যেটা মানবজাতি সভ্যতার বহু আগের থেকে পৃথিবীতে রয়েছে। সে দেখেছে যে কিভাবে সময়ের সাথে সাথে পৃথিবী পাল্টেছে। যখন মানুষ ছিল না তখন ভৌগোলিকভাবে কিভাবে আস্তে আস্তে পরিবর্তন হয়েছে। পৃথিবী আজকের যে মডার্ন শেপ, সেই শেপে এসে পৌঁছেছে। যে আজকের মহাদেশগুলো, সেগুলোর গঠন কিভাবে হয়েছে, সব আমাদের পাহাড়গুলো দেখেছে। তার সাথে সাথে কিভাবে জঙ্গল কাটা হয়েছে, জঙ্গল আবার নতুন করে জন্মেছে, মানুষের সভ্যতা তৈরি হয়েছে, ভেঙে পড়েছে, আবার নতুন করে তৈরি হয়েছে, সব কিছু দেখেছে। তাই পাহাড় হচ্ছে প্রকৃতির রিপ্রেজেন্টেটিভ, প্রকৃতি যে চিরকাল থেকে যায়। মানুষের সংস্কৃতি আসে যায়, চিরকাল থাকে না, পার্মানেন্ট নয়, কিন্তু প্রকৃতি চিরকাল থেকে যায়, পার্মানেন্ট থেকে যায়। এখানে পাহাড় সেই চির নতুন প্রকৃতির সিম্বল হিসাবে দাঁড়িয়ে রয়েছে।